আর বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 6। শুরুতে আবার প্রথমে দেখানো হতে থাকে যে শিক্ষক বেই তার স্কুল ক্লাসরুম গোছাচ্ছে। উনি তার কাছে ডেফু এসে উপস্থিত হয়, তাকে সাহায্য করতে থাকে। ও আসলে এখানে অনুরোধ করার জন্য এসছে শিক্ষক বেইকে যে আজকে তার স্কুল রুমটা খুবই প্রয়োজন তাদের ডেভেলপমেন্ট জোন সরকারি আধিকারিকদের জন্য, কারণ এখানে একটা মিটিং তৈরি করার পরিকল্পনা করেছে মিস্টার চেন জেনসান। কারণ আগেই কথা হয়েছিল যে এই জায়গা থেকে ইয়ং মানুষদের ফুজিয়ানে প্রেরণ করে সেখানে জীবিকা উপার্জনের ব্যবস্থা করে দেওয়ার বিষয়ে এই গ্রামের এবং আশেপাশে সমস্ত গ্রাম মানুষদের ভালোভাবে বোঝাবে। মোবিলাইজেশন মিটিং হবে একটা। শিক্ষক বেই বলতে থাকে এখানে আসা পর্যন্ত এনজিনসানও তার কাছে অনেক অনুরোধ করেছিল আর বলেও ছিল এখানে যেহেতু শিক্ষকের অভাব আছে তাই ফুজিয়ান থেকে টিচার আনার ব্যবস্থা করে দেবে এই গ্রামে। এখানে হেড অথরিটির সাথে কথা বললে শিক্ষক বেই এখানে জানায় ডেফুকে যে স্কুল শেষ হয়ে যাওয়ার পর তারা ক্লাসরুম ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মিউয়ার সাথে দেখা করতে এসেছে ডেফু এবং তাকে জিজ্ঞেস করছে যে তার ভাই ডেবাও কি তাকে চিঠি লিখেছে। তোর এখানে মিমিয়াও জানাতে থাকে যে না, এখনো সে কোনো চিঠি পায়নি ডেবাওয়ের তরফ থেকে। উদাস হয়ে আর উদাস মিমিয়াকে দেখে বলে যে ধৈর্য ধরতে অপেক্ষা করতে, সে নিশ্চয়ই চিঠি লিখবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সরকারি ডেভেলপমেন্ট জোন অফিসে বসে ডেফু আর জুয়ান কথা বলছে যে মিটিং এ কোন কোন ভিলেজের মানুষরা পার্টিসিপেট করবে বিষয়ে রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে, সেটা এখানে ডেফুকে দেখিয়ে নিতে চাইছে। এটাও বলে যে হয়তো সমস্ত পরিবারের থেকে এক একজন করে ব্যক্তি নাও আসতে পারে। ডেফু বলতে থাকে যে আজকে এই বিভাগীয় কাজ থেকে ফেরত আসছে চেন জিনসান। পরে মোটামুটি সন্ধ্যের দিকে তারা মোবিলাইজেশন মিটিং স্টার্ট করে দিতে পারবে। তখনই তারা দেখতে পায় যে সেখানে চেন জিনসাং উপস্থিত হয়ে গেছে। চেন জিনসাং এর এখানে নতুন স্পোর্টি ক্লোথস দেখে সবাই তাকে প্রশংসা করতে শুরু করে। জিনসানও বলে যে এটা নতুন ধরনের ক্লোথ, আগে হয়তো কখনো দেখেনি কিন্তু জিনিসটা খুবই আরামদায়ক। পরে ডেফু এখানে সেই রিপোর্টটা পেশ করে যে মিটিং এ কতজন উপস্থিত থাকতে পারবে চেন জিনসাং এর কাছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে জিনটান ভিলেজে ক্লাসরুমের মধ্যে মিটিং শুরু হয়ে গেছে। মানে চেন জিনসাং তার নিজের ভাষায় সবকিছু বলছে, এগুলোকে ট্রান্সলেট করে শিক্ষক বেই বুঝিয়ে দিচ্ছে সকল। জিনসাং এখানে জানায় সকল গ্রামবাসীদের এই বিষয়টাই সে বোঝাতে এসে এখানে অনেক বেকার মানুষ আছে এবং যেহেতু কঠোর পরিশ্রম করে ছোটবেলা থেকে বড় হয়ে তারা এখানে খুব পরিশ্রমী মানুষ। ফুজিয়ান আর নিংশিয়া যেহেতু টাই আপ করছে তাই ফুজিয়ানে এখানে খুব ভালো মার্কেট প্লেস আছে এবং সেখানে প্রোডাক্টগুলো খুবই হাই ডিমান্ড আপগ্রেডিং প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে কারখানাগুলোর খুবই প্রয়োজন শ্রমিক কর্মীদের, তাই এখান থেকে সে মানুষদের পাঠাতে চায় সেখানে গিয়ে তারা পরিশ্রম করে উপার্জন করবে। এখান থেকে লেবার এক্সপোর্ট করে গেলে সেখানে গিয়ে ভালোভাবে উপার্জন করবে, বরং নিংশিয়ার জন্যই আরো ভালো ভবিষ্যতে সময় আসবে, কারণ ভবিষ্যতেও এখানে আরো অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে, ডাকঘর, বড় বাজার সবকিছু এখানেই স্থাপন হবে। জিনসাং এখানে বলতে চায় যে ভালো অপরচুনিটি তাদের কাছে এসেছে বা সেটা যেন বিষয়টা বোঝে এবং সেই অপরচুনিটিটাকে নিজের হাতে নেয়। এবার এই সকল গ্রাম থেকে 100 জন মহিলাদের প্রয়োজন আছে, সেখানে গিয়ে ভালোভাবে উপার্জন করবে। কথাটা শোনা মাত্রই সেইখানে গ্রামের একজন ব্যক্তি জিজ্ঞেস করে ফুজিয়ান থেকে তাদের গ্রামের দূরত্ব কত, এখানে যে তাদের মেয়েদের পাঠাবে সেখানে তাদের সেফটি বা গ্যারেন্টি কি আছে। তোর এখানে চেন জিনসাং জানায় যে বিভাগীয় তরফ থেকে অর্থাৎ ফুজিয়ানের বিভাগীয় তরফ থেকে একজন বা কয়েকজন মানুষ পাঠাবে যে এখান থেকে বাচ্চা মেয়েটা নিজের দায়িত্ব করে নিয়ে যাবে ফুজিয়ান। এখানে মেয়েদের কোনো সমস্যা হলে সেই মানুষই তাদের দেখবে। এখান থেকে দূরত্ব বলতে 2000 কিলোমিটারের মতো। গ্রামের লোকেরা ভাবতে থাকে যে অনেক দূরত্ব হয়ে যাচ্ছে, লং ডিস্টেন্স। এখানে একজন ব্যক্তি জিজ্ঞেস করতে থাকে ডেফুকে যে তার কাকাও তো গিয়েছিল ফুজিয়ানে কাজ করার জন্য 10 বছর আগে, কিন্তু সে ফিরে আসেনি কখনোই। অত বড় পুরুষ মানুষ হয়ে সে সেখানে আনছে। একজন ব্যক্তি জিজ্ঞেস করতে থাকে যদি মহিলারা সেখানে গিয়ে কোনো খারাপ হ্যাবিট তৈরি করে তাদের গ্রামে আর ফিরে আসতে না চায় তখন কি হবে। প্রথমে জানায় যে তার কাকা গিয়েছিল, ইচ্ছায় গিয়েছিল, ফিরে আসেনি কেন সেটাও তার ইচ্ছার বিষয়। এখান থেকে সরকারি এবং বেসরকারি বিভাগ সাথে বিষয়টা আয়োজন করছে এবং তাদের দায়িত্ব আছে এই বিষয় তাদের নিয়ে যাওয়া হবে এবং সেই কোম্পানিগুলোতে ফ্যাক্টরিগুলোতে তাদের লিঙ্ক দেওয়া হবে এবং তারপর তাদের অ্যাকসেপ্টেশন হবে। কবে এই বিষয়টা আবার চেন জিনসাং এর কাছে ট্রান্সলেট করে দেয়। জিনসাং বলতে থাকে মেয়েদের এখান থেকে নিয়ে গিয়ে শুধু একা ছেড়ে দেওয়া হবে না, ফুজিয়ানের লেবার এক্সপোর্ট অফিসে তাদের রাখা হবে। এখানে সমস্ত সরকারি বেসরকারি আধিকারিকরা এই বিষয়ে দায়িত্ব থাকবে মহিলাদের সেফটির জন্য, তাদের দেখভালের জন্য। কোনো যদি সমস্যা হয় তাহলে ছোট মেয়েরা তাদের সাথে কথা বলে সমস্ত ঠিক করে নিতে পারে। একজন গ্রামবাসী এখানে জিজ্ঞেস করে যে ফুজিয়ান তো দক্ষিণের দিকে, আর দক্ষিণের লোকেরা বেশিরভাগ ভাত খায়, এর মতো এখানে বেশিরভাগ নুডলস আর আলু দিয়ে চালায় না। এর মেয়েরা গিয়ে সেখানে যদি অভ্যস্ত না হয়ে উঠতে পারে কি হবে। একজন মজা করে জিজ্ঞেস করে ওঠে যদি সব মেয়েরাই এখান থেকে চলে যায় কাজের জন্য বলে তারা বিয়ে করে ঘর বাঁধবে কার সাথে। গ্রামের একজন মহিলা জিজ্ঞেস করে বসে যে তারা যে সেখানে গিয়ে কাজ করবে উপার্জনের অর্থাৎ বেতন কত হতে পারে। এখানে চেন জিনসাং উত্তর দেয় যে অথরিটির সাথে কথা
কথা বলে জেনেছে মোটামুটি 800 ইউয়ান, আরও ভালো কাজ করলে আরও এগিয়ে গেলে 800 ইউয়ানের বেশিও হতে পারে। এটাও সে জানিয়ে দেয় যে এরকম স্যালারি সে নিজে পায়। ট্রান্সলেট করে শিক্ষক বেই গ্রামবাসীদের এই কথাটাও বুঝিয়ে দেয় ভালোভাবে। পর এখানে আবার একজন গ্রামবাসী জিজ্ঞেস করে বসে যে এই রকম রুল কে বানিয়েছে যে শুধুমাত্র মহিলাদেরই প্রয়োজন আছে কাজ। এখানে এন্টারপ্রেনাররা কি মনে করে যে পুরুষরা এখানে পরিশ্রমী নয়, তারা কাজ করতে পারে? শিক্ষক বেই ট্রান্সলেট করে এটা চেনজিন স্যাংকে বোঝালে চেনজিন স্যাং বলে উত্তর, আর ইলেকট্রনিক গুডস এর ফ্যাক্টরির জন্য ধৈর্য সম্পন্ন পরিশ্রমী মহিলাদের প্রয়োজন। পরের বার ব্যাচে হয়তো জুতোর কারখানা এবং ফার্নিচার ফ্যাক্টরির জন্য এখানে শ্রমী এবং শক্তি সম্পন্ন পুরুষদের প্রয়োজন হতে পারে। প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা মানুষের সুযোগ আসবে, সময় আসবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরতে। বিষয়টা শিক্ষক বেই আবার গ্রামবাসীদের সামনে ট্রান্সলেট করে দেয়। চেনজিন স্যাং আবার বলতে থাকে সকল গ্রামবাসীদের যে এভাবেই শ্রম দিয়ে কাজ করতে থাকে তাদের গ্রামের জন্য, তাদের এলাকার জন্য অনেক টাকা উপার্জন করবে। এখানেও তারা পরে বড় বড় কারখানা স্থাপন করতে পারবে, এখান থেকেও তারা উৎপাদন আরো বাড়াতে পারবে। এই জায়গার উন্নয়ন তখন অন্য কেউ ঠেকাতে পারবে না কোনোভাবে। একজন গ্রামবাসী মহিলা উঠে জিজ্ঞেস করে চেনজিন স্যাং আর বলে ছোট একটা শিশু আছে, সে গিয়ে কি কাজ করতে পারবে? চেনজিন স্যাং জানায় হ্যাঁ, কোনো সমস্যা নেই। যে সে মহিলাটি জানায় যে তার সন্তানের দাদু এবং ঠাকুমা বাচ্চাটা দেখভালের জন্য রিফিউজ করেছে, হয়তো সে ফুজিয়ানে যেতে পারবে না। শিক্ষক এই বিষয়টা ট্রান্সলেট করে বোঝালে এখানে চেনজিন স্যাং উত্তর দেয় সমস্যা নেই, সে যদি ফুজিয়ানে না যেতে পারে তাদের এখানে ইকুয়েনিয়ান জায়গায় ভবিষ্যতে আরো অনেক প্রজেক্ট হতে চলেছে। একটা পরিবার প্রত্যেকটা মানুষের কাছে জব থাকবে, এখানে ভালোভাবে উপার্জন করবে তারা যদি পরিশ্রম করতে পিছু পা না হয়। তো চেনজিন স্যাং এখানে আবার জানায় যে সকলের সাথে মোবিলাইজেশন মিটিং পর যেই গ্রামবাসী তাদের মেয়েকে পাঠাতে ইচ্ছা বাড়ি গিয়ে সিদ্ধান্ত নিক এবং আগামী কুয়ানিয়ান ডেভেলপমেন্ট জোন অফিস অর্থাৎ ডেফুয়া জোয়ানের কাছে যেন সেই সমস্ত মেয়েদের নাম নথিভুক্ত করিয়ে নেয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মিটিং শেষ হয়ে গেছে, ক্লাসরুম গুছিয়ে রাখছে এখানে শিক্ষক বেই এবং মেইমিয়া। শিক্ষক বেই এখানে বলতে থাকে যে মিটিং খুবই ভালোভাবে সফল হয়ে যায়। সে আশা করছে যে তাদের গ্রাম থেকে এবং আশেপাশের গ্রাম থেকে পরিবাররা ভালোভাবে সিদ্ধান্ত নেবে এবং তাদের মেয়েদের কাজ করার জন্য ফুজিয়ানে পাঠাবে। শিক্ষক বেই এখানে মেইমিয়াকেও বলে যে মেইমিয়াও যদি সেখানে কাজে যেতে চায় সে তাকে নিশ্চয়ই সমর্থন করবে। মেইমিয়া বলে এখানে সে তার বাবা বেশি কি বিরক্ত করছে যে তার বাবা তাকে তাড়িয়ে দিতে চাইছে এখান থেকে। সে দেখেছে মিটিংয়েও তার বাবা খুবই অ্যাক্টিভ ছিল। শেষ হওয়ার পরেই তার মেয়েকে প্রথমে প্রেশার দিচ্ছে যে যেন আগামীকাল গিয়ে প্রথমে সাইন আপ করে তার নিজের নাম নথিভুক্ত করে কাজের জন্য। শিক্ষক বেই বলে সে এরকম কিছুই বলেনি, বাবা মা কোনোভাবেই তার সন্তানদের থেকে বিরক্ত হতে পারে না। বলতে থাকে এখানে শিক্ষক বেইকে যে সে নিশ্চয়ই হয়েছে, নাহলে এভাবে তাকে তাড়িয়ে দেওয়ার কেন পরিকল্পনা করছে। বই বলতে থাকে মেমিয়াকে যে সে এভাবে তার বাবাকে কি করে ক্রিটিসাইজ করতে পারে। বলতে থাকে যে সে একদমই ঠিক ভেবেছে, কারণ এখান থেকে মেমিয়াও চলে গেলে তার বাবাকে পেছনে ডাকার মতো কেউ থাকবে না, তাকে এখানে বেঁধে বসাতে পারবে না, তার জীবন এখানে খুবই ইজি হয়ে যাবে। এখানে মৃদু হেসে বলতে থাকে মেমিয়াকে যে একা থাকতে নিশ্চয়ই কষ্ট হবে, কারণ মেমিয়ার মা চলে যাওয়ার কিভাবে তার মেয়েকে নিয়েছিল একমাত্র সেই জানে। এখানে রাগারাগি করে বলতে থাকে যে তার মায়ের মৃত্যুর জন্য এখানে তার বাবাই দায়ী। শীতের সময় যখন মেমিয়াও ছোট ছিল তার বাবা কাউন্টিতে গিয়েছিল 3 মাসের জন্য পড়াশোনা করতে। তার আগে তার মাকে সে একটা কয়লার অগ্নিকুণ্ড দিয়ে গিয়েছিল, মেয়ে আর মা শীত নিবারণ করতে পারে। তার বাবা হয়তো জানতো যে তার মা কয়লার ধোঁয়া কষ্ট সহ্য করতে পারবে, এভাবেই তার মায়ের প্রাণ চলে গিয়েছিল। এই বলতে থাকে সে তার 1 মাসের স্যালারি দিয়ে সে সেই কয়লা অগ্নিকুণ্ডটা কিনে দিয়েছিল যাতে তার মেয়ে আর মায়ের সুস্থ থাকে। তো এরকম কিছু ঘটবে সে তো নিজেও জানতো না। উনি সেখানে দেখায় ডেফু উপস্থিত হয়ে গেছে আর মেমিওকে ধমকিয়ে বোঝাতে থাকো অযৌক্তিক কথাবার্তা সে কখনোই তার বাবাকে বলে তার মনে দুঃখ দিতে পারে না। মেমিওর মাকে মেমিও চেনার আগে তার বাবা চেনে। তো বছর সে কোনো রকম বিবাহ না করে তার মেয়েকে বড় করেছে একা হাতে। এখানে কষ্ট পেয়ে বলতে থাকে যে ঠিক আছে সে কিছুদিন বাদ জিয়ানে যাওয়ার গাড়িতে উঠে পড়বে লেবারদের সাথে। মানে সে যেহেতু অযৌক্তিক সে আর কখনো ফিরে আসবে না, মানে সকলের থেকে দূরে চলে যাবে, কেউ গিয়েও তাকে ফিরিয়ে আনতে পারবে না কখনোই। এদিকে দেখাতে থাকে যে মেমিও দুঃখ পেয়ে তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে মাথা নিচু করে বসে পড়ে। আর এদিকে ঘরের বাইরে এসে ডেফু মেমিওকে বোঝাতে থাকে যে তার বাবার সমালোচনা এভাবে কোনোভাবে করতে পারে না, আর না তার মনে এভাবে দুঃখ দিতে পারে। মেমিও এখানে বড় হচ্ছে আর এটা তার বোঝা উচিত যে সে তার কথাবার্তা বলে শব্দ দিয়ে তার বাবার হৃদয় আঘাত করছে। তো এখানে বলতে থাকে মেমিওকে যে দুর্ঘটনাটা ঘটেছিল বিষয় এখানে ডেফু খুব ভালো মতো জানে, খুব ভালোভাবে দেখেছিল যে মেমিওকে এবং তার মাকে কে রেস্কিউ করেছিল। ব্যক্তি এখানে ডেফুকে জানিয়েছিল যে কন্ট্রাফের জন্য গাছের ডাল তাদের ঘরে চিমনি দিয়ে ঢুকে গিয়েছিল, এভাবে অঘটনটা ঘটে গিয়েছিল তাদের সাথে। বাবা শিক্ষক বেই তো ওখানে উপস্থিত ছিল। দৃশ্য আবার দেখানো হতে থাকে ঘরের ভেতর বসে কাঁদতে থাকছে। ডেফুর কথাগুলো শুনে সামনে স্ট্যান্ডের মধ্যে থাকা মা বাবা আর তার ছোটবেলার
ওদের মধ্যে নিয়ে দেখে নিয়ে সে কাঁদতে থাকে জড়িয়ে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু কথা বলতে এসেছে শিক্ষক বেইয়ের সাথে। এখানে শিক্ষক বেইকে বলে যে মেমিও আর যাই হোক খুবই ছোট একটা মেয়ে হয়ে এবং শিক্ষক হয়ে সে যেন এই ধৃষ্টতাটা ক্ষমার চোখে দেখে, তার কথাগুলো মনে না নেয়। তোরে শিক্ষক বেই বলতে থাকে যে সে এখন বুঝতে পারছে তার মেয়ের মনেও অনেক দুঃখ আছে। তুমি মা ছাড়া একেবারে একা বড় হওয়া পর ডেবাও চলে যাওয়ার পরও তার মন খারাপ আছে। সে ভেবেছে যে ডেবাও তাকে মিথ্যে কথা বললে তাকে একা ফেলে দিয়ে তার ছোটবেলার বন্ধু ছেড়ে চলে গেছে তাকে। এখন যেহেতু তার বাবা তাকে বলছিল ফুজিয়ানে কাজের জন্য যাওয়ার জন্য, সেও ভেবেছে যে তার বাবাও তাকে হয়তো এখানে একা করে দিতে চাইছে, তার জন্যই সে তার মুড এরকম হয়ে গেছে, সে এরকম ব্যবহার করেছে। তো এখানে উত্তরে বলতে থাকে মিস্টার বেইকে তার মতে সে যতই খারাপ ভেবে থাকুক, তার মনে যতই কষ্ট হয়ে থাকুক, তার বয়োজ্যেষ্ঠের সাথে এভাবে আচরণ করতে পারে না। বেই এখানে বলতে থাকে যে আজকের মিটিং মিস্টার চেন জিন চ্যাং এর কথাবার্তায় খুবই প্রভাবিত হয়েছে মেইমিয়াও, কিন্তু এখানে সে তার বন্ধু অর্থাৎ ডেবাও থেকে সরিয়ে দিতে পারছে না। এখানে সে অরাজি হচ্ছে, আর এই দুটো উভয় সংকটের মধ্যে হয়ে যাওয়া চিন্তায় তার মায়ের কথাও মনে পড়েছে, আর এইসবের জন্য তার বাবা বেইয়ের ওপর রাগারাগি করে ফেলেছে। আবার শিক্ষক বেই বলতে থাকে যে তার মেয়ে ছোটবেলা থেকে নিজের চিন্তাধারার মধ্যে দিয়ে বড় হয়েছে। আবার শিক্ষক বেই এখানে একজন শুধুমাত্র রুরাল টিচার, তার মেয়ের জীবন বেটার লাইফ কখনোই প্রোভাইড করতে পারে, এর জন্য তার মনে সবসময় গ্লানি থাকে। শিক্ষক বেই জানায় কিন্তু এবারে সত্যি কথা বলতে সে ভীষণভাবে চায় তার মেয়ে এখানে গিয়ে কাজ করুক, শুধুমাত্র অর্থের জন্য না। ইকুয়ানিয়াং এই জায়গা থেকে সে বেরোতে পারবে, তার থেকেও বড় কথা সে বাইরের দুনিয়ার সাথে পরিচিত হতে পারবে। শিক্ষক বেই জানায় সে এখানে আশাও করছে দুনিয়ার সাথে পরিচিত হলে সে তার নিজের এই উৎকটে পাচন করতেও সক্ষম হবে। তো এখানে বলে শিক্ষক বেইকে তাহলে কি সে একবার মেমিয়ার সাথে কথা বলে দেখতে পারে। বেই জানায় সে হয়তো ডেফুকে কথা কোনোভাবে শুনবে না, এখানে শুধুমাত্র সে সুইহুয়ার সাথে একটু মন খুলে কথা বলতে পারে। দেখে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সাথে দেখা করতে এসেছে এখানে ডেফু। এখানে দেখতে পায় যে সুইহুয়া ছোট বাচ্চা মেয়েটাটির মধ্যে কিছু লিখে সেগুলো তাকে পড়ানো এবং লেখানো শেখাচ্ছে। ডেফু এসে এখানে ছোট বাচ্চা মেয়ে জিউয়ানের সাথে কথা বলে, সে সুইহুয়াকে বলে এখানে একটা বিশেষ কাজের জন্য এসেছে, এখানে চাইছে যে মেমিয়ার সাথে কথা বলুক এবং ফুজিয়ানে কাজ করার জন্য তাকে রাজি করে। এই বিষয়ে শিক্ষক বেইও চাইছে, ও বলে খুবই ভালো অফার, এই বিষয়টা সেই মেমিয়ার সাথে পরে নিশ্চয়ই কথা বলবে। এ দৃশ্যে আবার দেখানো হতে থাকে কিছু শুকনো আলু নিয়ে তৈরি করে সুইহুয়া এসেছে মেমিয়ার সাথে কথা বলতে, সেটা দিয়ে জানতে চাইছে যে শিক্ষক বেই কোথায়। উত্তরে মেমিয়াও জানায় বিরক্ত হয়ে যে তার বাবা ঘরে নেই। তার পাশে বসে জিজ্ঞেস করে যে তার বাবার সাথে আবার নিশ্চয়ই কিছু মনোমালিন্য হয়েছে, কি হয়েছে তাকে বলতে। এখানে কষ্ট পেয়ে বলতে থাকে তার মাথা গরম হয়ে যাওয়ার পর তার বাবাকে সে কিছু কটু কথা শুনিয়ে দিয়েছে, বিষয়টা তার নিজের মনেই খারাপ লাগছে। এখানে বিষয়টা হলো ডেফু এবং ডেবাও দুজনেই খুব হার্টলেস মানুষ। বলে এগুলো একদমই ননসেন্স, এগুলো উল্টোপাল্টা কথা সে ভাবছে। বলতে থাকে কোনোভাবে উল্টোপাল্টা কথা না, সবাই জানে সুইহুয়াকে এতটাই বেশি পছন্দ করতো যে পেছনে সে স্কুল ছাড়তেও রাজি ছিল। বছর সে খুবই কম স্কুলে গিয়েছিল তাকে বিয়ে করার জন্য। এখানে মৃদু হেসে বলতে থাকে মেমিওকে যে এই দোষটা তার ছিল, ডেফুর কোনোভাবে কোনো দোষ ছিল না সেখানে। বলতে থাকে এখানে ডেফুকে সে প্রোটেক্ট করে কিছু করতে পারবে না, কারণ সবাই খুব ভালোভাবে জানে ডেফু যদি এখানে সুইহুয়াকে বিয়ে করতে চাইতো তাহলে কে তাকে আটকাতো। সুইহুয়া এখানে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে থাকে মেমিওকে মৃদু হেসে ভালো হতো যদি প্রত্যেকটা মানুষ দুনিয়ার পছন্দের মানুষদের সাথে জীবন অতিবাহিত করতে পারতো। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ যেরকম চায় সেরকম সবসময় হয় না। মেমিও বলতে থাকে এখানে এভাবে সে কোনোভাবে প্রোটেক্ট করতে পারবে। ও একজন হার্টলেস মানুষ আর ডেবাও এখানে হার্টলেস মানুষ। এখানে তাকে কথা দিয়েছিল যে সে তাকে চিঠি লিখবে, এখনো পর্যন্ত কোনো লেটার আসেনি তার কাছে। ও বলেছিল তার সাথেই তাকে জিনজিয়ানে নিয়ে যাবে, কিন্তু সেটাও সে করেন। তো এখানে মেমিওকে জিজ্ঞেস করে বসে এবারে তার নিজের ভবিষ্যতে নিয়ে কি পরিকল্পনা আছে। তোর এখানে মেমিও বলতে থাকে সে ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করেই, কিন্তু এটাও ঠিক যে মিস্টার চেন জিন স্যানিলাইজেশন মিটিং অ্যাটেন্ড করার পর তার মাথায় এটা এসেছিল যে ফুজিয়ানে গিয়ে তাকে উপার্জন করা উচিত। এটাও ঠিক এখানে যদি আবার দেবাওয়ার চিঠি চলে আসে হয়তো সেটা মিস করে যেতে পারে। এখানে যদি সে এখানে স্টিক ভাবে থেকেই যায় ফুজিয়ানে গিয়ে অর্থ উপার্জন করার অপরচুনিটিটা সে হারিয়ে ফেলবে। এখানে বলতে থাকে সুইহুয়াকে সে যেন তাকে কিছু সাজেস্ট করে। ও এখানে বলতে থাকে মেমিওকে সে যদি চাকিয়ানে গিয়ে কাজ করার ইচ্ছে রাখে তাহলে সেটাই তার করা উচিত। এখানে রইল বিষয় মেমিও এবং ডেবাওয়ার বিষয়, তাদের ভাগ্য যদি পূর্ব নির্দিষ্ট হয়ে থাকে নিশ্চয়ই তারা একে অপরের সাথে ভবিষ্যতে দেখা করতে পারবে। মানে জানো ডেফু এবং সুইহুয়া যেই ভুলগুলো করেছিল সেইগুলো তারা দুজনে না করে। মানে সুইহুয়া বলে সে এটাও শুনেছে যে ওখানে গিয়ে অনেক অর্থ উপার্জন করতে পারবে, কারণ স্যালারি অনেক ভালো। দুঃখের বিষয় সে তার পঙ্গু স্বামী তো বাচ্চা মেয়েটাকে রেখে এখান থেকে যেতে পারবে না। সুইহুয়া বলে সুইহুয়ার অবস্থা দেখে তার খুবই করুণাত্মক লাগছে বিষয়টা। সুইহুয়া বলতে থাকে উল্টে যে করুণা থেকে যদি বেরোতে হলে প্রত্যেকটা মানুষকে সহানুভূতিশীল হতে হবে এবং নিজের কাজ করতে হবে। ও এখানে আবার বলতে থাকে যে এখানে তার কিছু
করার নেই। এখানে তার হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার সেটা সে দিচ্ছে। সে তার ছোট পরিবারকে এখানে সংগ্রাম করে একটা ভালো জীবন যেন ভবিষ্যতে দিতে পারে। এখানে মেয়ের দৃষ্টিভঙ্গিটাও সে বুঝেছে। এখানে সে বলবে যে ডেভার থেকে মাথাটা খানিক সরিয়ে প্রাথমিকভাবে এখন ফুজিয়ানে গিয়ে সে তার অর্থ উপার্জন করা ও বাইরের দুনিয়ার সাথে পরিচিত হওয়াও তার দরকার। এখানে সুই হওয়া যতই হোক তার থেকে বয়সে বড় এবং মেয়েদের থেকে তার চিন্তাধারাও এখানে একটু আলাদা, কারণ সে এক্সপিরিয়েন্স আছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ওর সাথে অফিসে দেখা করতে এসেছে মেমিও এটা বলার জন্য যে সে ফুজিয়ানে কাজ করার জন্য যে নাম এখানে নথিভুক্ত করতে চায়। আসলে এখানে বুদ্ধি করে মেমিওকে বলতে থাকে যে চেং মিটিং শেষ হয়ে যাওয়ার পর বলেছিল যে যেই মেয়েরা এখানে যেতে চায় ফুজিয়ানে কাজ করার জন্য প্রথমে এখানে তাদের পরিবারের থেকে তাদের পারমিশন নিতে হবে, তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলতে হবে। দীর্ঘদিন কাজের জন্য তারা এখান থেকে যাচ্ছে। জিনিসটা যথেষ্ট সময় সাপেক্ষ, যথেষ্ট দীর্ঘ। তার থেকেও বড় কথা যে এখানে একটা নির্দিষ্ট সূচকের মধ্যে দিয়ে তাদের যেতে হবে এবং কোটাও লিমিটেড। ওখানে উত্তরে বলতে থাকে এখানে সে বড় হয়ে গেছে, সে যা চায় সে করতে পারে। ও জানিয়ে দেয় সাফ সাফ যে মিস্টার চেন বলে দিয়েছে যে এরকম কিছু করা যাবে না, এখানে রুলস রেগুলেশন ফলো করে চলতে হবে। এখন মেমিও উচিত প্রথমে বাড়ি গিয়ে তার বাবার থেকে সিগনেচার নেওয়া। ডেফুর কাছে সে মেমিও তার নিজের নাম নথিভুক্ত করিয়ে দিতে পারে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে শিক্ষক মেয়ে নিজের ঘরের মধ্যে বসে অ্যাকোয়ারিয়াম বাজাচ্ছে। তখনই তার মেমিও তার কাছে এসে তাকে কিছু নুডলস খেতে দেয়। নুডলস খেতে খেতে এখানে শিক্ষক এই বলতে থাকে যে তার রান্নার হাত আগের থেকে অনেক বেশি খুলে গেছে। মানে সে তার মায়ের মতো রান্না করতে শিখে গেছে, তার কুকিং স্কিল ম্যাচ করাচ্ছে। পর এখানে মেমেও একটা কাগজ বার করে শিক্ষক বেইকে দিয়ে বলতে থাকে যে ডেফু বলে এখানে কাজ করতে যাওয়ার আগে তাদের মা বাবার অনুমতি লাগবে। মা বাবাকে এই পেপারের মধ্যে সাইন করে দিতে হবে অনুমতিপত্রে সম্মতি জানানোর বিষয়ে। শিক্ষক বেই সাথে সাথে সেই পেপারের উপর সিগনেচার করে সম্মতি দিয়ে যায়। ওখানে রেগে বলতে থাকে তার বাবাকে তার মেয়েকে আগের মতো কোনোভাবেই ভালোবাসে না, তাই জন্য এত রাজি হয়ে গেল, এখান থেকে তাড়াতাড়ি তাড়িয়েও দিচ্ছে। বিদু হেসে বলতে থাকে সে এরকম কখনোই করছেন। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে আর তার পরিবার মিলে বাড়ি তৈরির জন্য পরিশ্রম করতে থাকছে। উনি সেখানে উপস্থিত হয়ে যায় মেমিও সুইওয়ার সাথে কথা বলার জন্য। সুইওয়া তাকে ওয়েলকাম করলেও ইউফু তার সাথে কথা বলে তাকে ইগনোর করতে সে রেগে আছে সুইওয়ার। এখানে কারণ জানতে চাইলে সুইওয়া বলতে থাকে আর হাজবেন্ড ইউফু এখানে ভেবেছে হয়তো সেও কাজের জন্য চলে যাবে, তাকে ছেড়ে আনে। আর এই বিষয়ে সুইও তার সাথে আর কোনো তর্ক করেনি, তাই এখানে তার মন খারাপ হয়ে আছে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ইহু আর মেমিও আমলে সুইহার ঘরে রান্নার জন্য সাহায্য করতে। ও এখানে জিজ্ঞেস করতে থাকে সে এখানে কিছু বলতে চাইলে তাকে বলতে পারে। ওখানে বলতে থাকে তার মা চলে যাওয়ার পর বাবার সাথে তার সম্পর্কটা খুবই অড ছিল, দোনমনোর মধ্যে দিয়ে যেত সবসময়। এবারে তার বাবাকে ছেড়ে চলে যেতে হবে, এই কথাটা ভেবে তার ভালো লাগছে। এখান থেকে চলে গেলে খুব ভালোভাবে জানে তার বাবা তার নিজের খুব একটা খেয়াল রাখবে। এখানে সে সুইহুয়াকে অনুরোধ করছে সে যদি একটু ফ্রি হয়ে সমস্ত কাজ টাজ করে নেওয়ার পর তাহলে যেন তার বাবার সাথে গিয়ে একটু দেখা করে আসে। সুইহুয়া বলতে থাকে এখানে কোনোভাবেই শিক্ষক বেই আর তাদের পড়াশোনা করানো তারা ভোলেন। মাত্র সুইহুয়া না ডেফু, সুইহুয়াং, উডু এবং বাকি যারা আছে সাথে পরিচিত, নিশ্চয়ই তার সাথে গিয়ে দেখা করে আসবে, কথা বলবে, তাকে কোনোভাবে একা থাকতে দেবে না। এখানে আবার পাশে বসে বোঝাতে থাকে মেয়েকে যে সে তার ছোট বোনকে কোনোভাবে ক্রিটিসাইজ করছে না। ছোট হওয়ার দরুন তার টেম্পারকে একটু কন্ট্রোল করা তার উচিত। তো বছর তার মা চলে যাওয়ার পর তার বাবা তাকে খুবই প্যাম্পার করে ভাবে সে চলতে চেয়েছে, বড় হতে চেয়েছে, তাকে সেভাবেই থাকতে দিয়েছে, দুঃখ কম দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখানে দুঃখের বিষয় বাবা সব থেকে বেশি দুঃখের মধ্যে ছিল, কারণ তার এখানে কেউ নেই। লাইফ পার্টনারও তাকে ছেড়ে চলে গেছে দুর্ঘটনাবশত। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেয়েও তার ঘরে তার বাবা শিক্ষক বেইয়ের সাথে লাগেজ পত্র গুছিয়ে নিচ্ছে। শিক্ষক বেই এখানে মেমেওয়ার জন্য কিছু গরম জামা কাপড় দিতে চাইলে মেমেও বলতে থাকে সেখানটা কম গরম জামা কাপড়ের কোনো প্রয়োজন। তোরে এখানে শিক্ষক বেই বলতে থাকে সেখানে সে শুনেছে যে বৃষ্টি পড়লে ওয়েদার ডাউন হয়ে যাওয়ার জন্য সে দিয়ে নিচ্ছে, কারণ সে জানে মেমিওর ঠান্ডার ধাত আছে। বেই এখানে বলে যে তার মায়ের সাথে ছোটবেলার তার বাবার একসাথে যে ছোট পরিবারের পিকচারটা আছে সেটা সে যেন তার সাথে নিয়ে যায়। মেমিও সেটা শুনে ছবিটা আনতে গিয়ে কখনো এদিকে মেমিওর খেয়াল করে না। বাবা শিক্ষক বেই নিজের কিছু টাকা মেমিওর জামা কাপড় ব্যাগের মধ্যে দিয়ে দেয়, ওগুলোকে ভালোভাবে লুকিয়ে দেয়। তাদেরকে দৃশ্যে দেখানো হতে থাকে সব পরিবারের মা বাবারা তাদের মেয়ে বিদায় দিচ্ছে, তাদের জিনিসপত্র ঠিক করে নিয়েছে কিনা সেগুলো জেনে নিতে, ছোটখাটো কিছু বিষয়ের উপর শিখিয়ে দিচ্ছে নিজেদের কিভাবে সামলাতে হবে বা একসাথে থাকতে গেলে কি করতে হবে। এই দৃশ্যে দেখানো হতে থাকে যে সুইহো দেখা করতে এসেছে মেমেওয়ার সাথে শেষ বেলা এবং তার জন্য কিছু খাবার প্রস্তুত করে এনে তাকে দিয়ে দিচ্ছে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে জুয়ান বলে ডেফু সহকারী মেয়ে এখানে বাকি মেয়েদের নিজের দায়িত্বে নিয়ে ফুজিয়ানে যাচ্ছে। এখানে চেনজিন স্যাংকে বলে যে প্রত্যেকটা মেয়ে চলে গেছে বাসের মধ্যে, শেষ বেলায় যদি মেয়েদের সাথে সে কিছু কথা বলে নিতে চায়, যাদের কিছু বলতে চায়, খুব ভালো হয়। চেনজিন স্যাং ওই বিষয়ে রাজি হয়ে যায় এবং বাসের মধ্যে উঠে মেয়েদের ফুজিয়ানে গিয়ে ভালোভাবে কাজ করার জন্য উৎসাহ দিতে থাকতেও জানে এখানে গিয়ে এন্টারপ্রেনারদের এবং কারখানার লোকেদের তারা যেন ভালো পারফরমেন্স থেকে ভালোভাবে তারা বেতন উপার্জন করে। তাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাদের ফিরে এসে মিনিং
টাউন ভিলেজ ইকোয়ানিয়াং পরিবাররা অপেক্ষা করছে তাদের কাছে ফিরে আসতে হবে, এই বসতি আরো ভালোভাবে উন্নত করতে। চেন জিনসাং এখানে জোরে জিজ্ঞেস করলে তারা কি অর্থ উপার্জন করার জন্য প্রস্তুত, তারা কি উৎসাহী। সকল মেয়েরা চিৎকার করে বলে ওঠে হ্যাঁ তারা উৎসাহী, তারা এই কাজগুলো করবে, তারা ভালোভাবে শ্রমদান দেবে সেখানে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে বাস ছেড়ে দিয়ে বাইরে থেকে পরিবারের সকল মা বাবারা পরিজনের মেয়েদের হাত নেড়ে নেড়ে বিদায় করতে থাকছে। এবারের মতো কিছু মেয়ে মাথা গলিয়ে বাইরে দেখে নেয় পরিবার পরিজন তাদের পেছনে ছেড়ে যাচ্ছে, তাদের মন খারাপ হতে থাকে। চলে যাওয়ার পর শিক্ষক বেয়ে এখানে আর তার নিজের চোখের জল ধরে রাখতে পারে না, আড়াল করার জন্য সে ডেফুর সামনে থেকে চশমা খুলে চোখের জল মুছতে মুছতে ভেতরে চলে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে শিক্ষক বেয়ের কাছে ডেবাওয়ার নামে একটা চিঠি এসে একজন পিওন এসে সেটা ডেলিভারি করে দেয়। শিক্ষক বেই হাতে চিঠিটা নিয়ে দেখতে থাকে এটা ডেবাও, রাগারাগি করে বলতে থাকে আর কিছুদিন আগে চলে তার মেয়ের মুডটাও ভালো থাকতো, তো মেমিয়াও ছেড়েও এখান থেকে চলে যেত না। এদিকে দৃশ্যে আবার ডেবাওকে দেখানো হতে থাকে এখানে কনস্ট্রাকশনের একটা কাজ করছে। জিয়াংয়ে গিয়ে এবং সে চিঠিতে লিখেছে ওকে তাকে নিয়ে বেশি চিন্তা না করতে। জিনজিয়ানে এসে স্ট্রাগল করার পর সে একটা থাকার জায়গা পেয়ে পরে এখানে সে প্রথম চিঠি লিখছে মেমিয়াওকে। হ্যাঁ সে এখনো পর্যন্ত গাওয়াকে খুঁজে পায়নি, ঠিক হলে এখানে থাকা খাওয়ার বিষয়টা ঠিকঠাক হয়ে গেলে হাতে কিছু টাকা চলে এলে সে গাওয়াকে ঠিকই খুঁজে বের করবে। মেয়েও জানে এখানে তার কাজের জন্য খবরের জন্য ঠিকই অপেক্ষা করে, তার উপর বেশি রাগারাগি করে মনমরা না হয়ে থাকে। দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেয়া এবং বাকি মহিলারা মিলে প্রথম চোখ খুলে দেখতে পায় ফুজিয়ানের পথে চলে এসেছে এবং সেখান শাল বড় জলরাশি, আর সেটা মেয়াও বাসের জানলা খুলে দৃশ্যটা দেখে এবং বাকি সকলকেও ডেকে তুলে জিনিসটা দেখায়। এখানে দেখতে পায় আশেপাশে সবুজও আছে, পাকা বড় সুন্দর চওড়া রাস্তা, ওয়েদারও খুবই মনোরম। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে যে মেয়েও বাসের থেকে মাথা বার করে যা দৃশ্য দেখছে সেগুলো মনে মনে তার বাবাকে বলতে থাকছে। সে বড় একটা সমুদ্র দেখেছে যের কোনো কুলকিনারা নেই, বড় সুন্দর রাস্তা আছে, আশেপাশে সবুজ আছে, আবহাওয়াটা যেহেতু খুবই নরম তাদের মুখে লাগছে, তাদের জিনিসটা খুব ভালো লাগছে। সমুদ্র হওয়ার জন্য সেখানে নোনা নোনা লাগছে তাদের মুখে। এদিকে দৃশ্যে দেখাতে হতে থাকে তারা তাদের নির্ধারিত থাকার জায়গায় এসেছে। এদিকে আবার দেখাতে থাকে যে উউ ইউনচন মহিলা ফুজিয়ান থেকে গিয়ে ইকুয়ানিয়ান ভিলেজ টাউন ভিলেজের বিষয় এখানে গ্রামবাসীদের বুঝিয়ে এসেছিল। এখানে মেয়েদের অ্যাটেন্ড করে নেয়, স্পিচ দেয় এবং বলে যেন তারা মন দিয়ে ভালোভাবে কাজ শিখে নেয় এবং উপার্জন করে, তাদেরই সুবিধা হবে এবং তাদের গ্রামের ভবিষ্যতের জন্য অনেক বেশি সুবিধা হবে। মেয়েও কথাগুলো মনে মনে তার বাবাকে বলে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে সেখানে একজন কেয়ারটেকার নিয়ে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছে, ডরমিটরি রুমে সেই মেয়েদের থাকার ব্যবস্থা হয়েছে। সেখানে মহিলা এখানে মেয়েদের বলতে থাকে এখানে তাদের জন্য সমস্ত জিনিসপত্র আছে, তাদের নিজেদের থাকার মতো জায়গা বাঙ্ক বেডের মধ্যে নিজেরা চুজ করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। দরজা খুলেই একটা ব্যালকনি আছে, সেখানে তারা তাদের জামা কাপড় শুকোতে পারবে। এদিকে আবার দেখাতে থাকে যে মেয়েরা থাকার জন্য বিছানা চয়েস করতে একটা বড় ককরোচ বেরিয়ে আসে, ভয় পেয়ে সরে গেলে সেই মহিলা সেই ককরোচটাকে মাটিতে পা দিয়ে চাপা দিয়ে দেখতে থাকে এখানের আবহাওয়া খুবই ভালো। মানে মেয়েদের রুক্ষ ত্বক দেখে যা বুঝতে পারছে এটাও বলছে যে বেশি দিন সময় লাগবে না, 2-3 মাসের মধ্যে রূপ রং খুব ভালোভাবে খুলে যাবে। এই আরশোলাগুলোকে তারা যেন এক্সকিউজ করুন, ছোট বড় আরশোলা এখানে তারা দেখতেই পাবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে মেয়েও মনে মনে বলছে তাদের থাকার ব্যবস্থা খুবই ভালো, আর বাঙ্কের বেডে 8 জন করে থাকতে হবে। একেবারে জানলার পাশেই বিছানাটা নিয়ে তারা খুললেই সুন্দর বড় মাত্র ভেজা আবহাওয়া ঘরে ঢুকে পড়ছে। এদিকে এখানে ম্যাডাম দেখাতে থাকে সমস্ত মেয়েদের কিছু স্কিন প্রোডাক্ট কেয়ারের জন্য, জানে এগুলো তারা ব্যবহার করতে পারে, এগুলো খুবই ভালো স্কিন কেয়ারের জন্য খুবই সাহায্য করবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে টেকার করা সেই মহিলা তাদের একটা রেস্টুরেন্টে এনে যেতে থাকছে যে এখান থেকে তারা টাকা খরচ করে খাবার কিনে নিয়ে খেতে পারে। তাদের দেখভাল করা সেই মহিলা তাদের তদারকি করতে থাকে, তাদের জিজ্ঞেস করতে থাকে ঠিক আছে কি। এদিকে মনে মনে বলতে থাকে এখানে ঠিক আছে, এখানে ভেজিটেবলস মিট ফিশ সবই তারা পেয়েছে খাবার জন্য। সমস্যাটা একটা এখানে চাল বেশি, তার পছন্দ এখানে নুডলস বেশি, কারণ সে ছোটবেলা থেকে নুডলস খেয়ে বড় হয়েছে। ওখানে তার বাবা শিক্ষক বেইকে মনে মনে বলতে থাকে একবার জানিয়েছিল সে যখন যেই জায়গায় ছিল সে সেখানে চাল এবং তার প্রোডাক্ট দিয়ে খাওয়া অভ্যাস করেছিল। এমনিও তখন খুব ছোট ছিল তাই তার চালের স্বাদ মনে নেই, তো বেশিরভাগ সময় ছোটবেলা থেকে সে নুডলস খেয়ে বড় হয়েছে। কথা বলতে বর্তমানে সে নুডলস খুবই মিস করছে, তার পরিবার পরিজন এবং তার ফিরে আসা সেই জায়গাকেও ভীষণভাবে মিস করছে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।